দুটো পন্থা মানে বাংলাদেশে খুব উল্লেখিত হয় রাজনীতিতে, ভারতপন্থী, পাকিস্তানপন্থী, এখন আলোচনায় আসে। বাংলাদেশ পন্থাটাই আমি সবসময় মুক্তিযুদ্ধের সময় তো বাংলাদেশ পন্থা নিয়ে কাজ করেছি, এখনো সেই জায়গায় বিশ্বাস করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মদিন, সেটি পালিত হচ্ছে না, বা 15ই আগস্টও পালন করতে দেওয়াও হয়নি ওই সময়। আহ, মানে বিশেষ সম্পর্কের, স্বাভাবিক সম্পর্কের বাইরে বিশেষ কিছু কি হচ্ছে? এমনকি ওই যে জিন্নার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী যে আয়োজনে, সেখানে বলা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ দুই ভাই ভাগ হয়ে গেছে ভারতের কারণে। যে আমি আমি মুক্তিযুদ্ধের মানুষ হিসেবে বলতে পারি, আমাদের প্রজন্মে আমরা যখন এদের মতো বয়স ছিল, তখন আমরা একটা ভিন্ন চিন্তার ফসল হিসেবে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্যে। আজকের তরুণ প্রজন্ম একটা ভিন্ন চিন্তা করছে এবং এই চিন্তাটাই ভবিষ্যতে বাস্তবায়িত হবে। আমাদের রক্ষা করুন ভুল তথ্য থেকে, বাকিটা আমরা করব। ভারত এরকম যদি তথ্য ছড়ায়, জাতিসংঘ কি করবে? মানে আমি ওয়াশিংটনে কাজ করেছি, আমি জানি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যা বা কিভাবে এই মতামতগুলো তৈরি হয়। এখানে একটা লবি আছে যারা এটা চেষ্টা করছে। গত 15 বছরে ভারত তো অনেক চেষ্টা করেছে। তো ভারত চেষ্টা করে ভারতের সেই প্রচেষ্টার ফল হিসাবে কি আজকে যে জায়গায় আছে সম্পর্ক, সেটা কি ফলপ্রসূ হলো? আমরা জানি 2018 সালেও গুতেরেস একবার বাংলাদেশে এসেছেন, তখনও তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, তখনও তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। আপনি এখন তাল গাছে ছাড় দেওয়া ছাড়া উপায় নেই। আপনি যদি তাল গাছ ধরে বসে থাকেন, তাহলে গত জুলাই আগস্টে যে অভিজ্ঞতা পেয়েছেন সেরকম অভিজ্ঞতা আপনাকে ফেস করতে হবে। আওয়ামী লীগ এই বিষয়টিকে অস্বীকার করলো। এটা নিয়ে এই আন্তর্জাতিক এই সংস্থার প্রতিবেদন নিয়ে ক্রেডিবিলিটির প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে কি? খুব নাই, খুব নাই, কারণ জাতিসংঘ যে কাজগুলো তারা ওখানে মেথোডোলজিটাও বলে দিয়েছে যে কিভাবে তারা এই সিদ্ধান্তগুলোতে এসেছে, এবং তারা কত লোকের সাথে কথা বলেছে, কিরকম তারা ল্যাব টেস্ট করেছে, তারা বিভিন্ন যত রকমের আধুনিক পদ্ধতি ব্যবহার করা যায় গবেষণার জন্য সেগুলো তারা করেছে। এই যে আপনি বলছিলেন যে জাতিসংঘ ডিপলি ইনভলভ এই সময়ে বাংলাদেশের সাথে, জাতিসংঘ কি কোনো বিশেষ উদ্দেশ্য বা বিশেষ স্বার্থে ডিপলি ইনভলভ? আপনি কি রোহিঙ্গাটার কথা বলছেন? রোহিঙ্গাদেরটা যদি উল্লেখ করে, বিশেষভাবে উল্লেখ করে একটু সার্বিকভাবেই বলেন। আহ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এবার দুটো জিনিসের প্রেক্ষাপটটা একটু পরিবর্তিত হয়েছে। যেমন ধরুন, বাংলাদেশে গত অগাস্ট মাসে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ধরনের একটা, আমি বলবো যে বৈপ্লবিক বৈপ্লবিক অবস্থা যদি বলি, অথবা আহ, প্রচলিত বা আগের কাঠামোর চাইতে একটা ভিন্ন কাঠামোর দিকে যাওয়ার জন্য সাধারণ মানুষের যে প্রত্যাশা, আহ, সেই আলোকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটা তাদের সংস্কার কর্মসূচি নিয়ে সামনে যাচ্ছেন। সামনে একটা নির্বাচন আছে, এরপর একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে দাঁড়াবে। এই যাত্রাটায় আমরা আছি। কাজেই এখন এই বাস্তব অবস্থাটা উপলব্ধি করা, এবং জাতিসংঘ বাইরে বলে রাখি, জাতিসংঘ কিন্তু আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়ে আছে। গত মাসে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটা তারা দিয়েছে, খুবই একটা, আমি বলবো যে খুব ওয়েল ডকুমেন্টেড একটা রিপোর্ট, যেটা শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক ভাবেও মানবতা বিরোধী অপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা, এই ঘটনাগুলো লিপিবদ্ধ হয়েছে। এবং এইটা আমার কাছে মনে হয় যে আমাদের 53 বছরে আমরা এইরকম একটা ডকুমেন্ট আমরা জাতিসংঘের কাছ থেকে পাইনি। আমরা নিজেরা তো করতে পারি না, সেটা আমরা জানি, কিন্তু এটা একটা উল্লেখযোগ্য, এবং জাতিসংঘ এখানে ডিপলি ইনভলভ ছিল এবং তারা এখনো আছে, তাদের একটা প্রত্যাশাও আছে। কারণ বাংলাদেশে যেমনটা আমি শুরু করেছিলাম, যে বাংলাদেশ একটা প্রচলিত বা আগের প্রথাগত ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে এবং একটা নতুন গণতান্ত্রিক অভিযাত্রা তারা তৈরি করতে চেষ্টা করছে। চেষ্টাটা কতটা সফল হবে, হবে কি হবে না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই প্রক্রিয়াটা আছে। এবং সেক্রেটারি জেনারেল কিন্তু তার শেষ দিনে যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে কিন্তু তিনি এই কথাটা বলেছেন। তিনি তিনটা কথা বলেছেন। একটা হচ্ছে যে তিনি বাংলাদেশের মানুষের এই পরিবর্তনের যে প্রত্যাশাটা, এটাকে তিনি গ্রহণ করেন, তিনি এটার সাথে একাত্মতা প্রকাশ করেন। এটা তার 1 নম্বর পয়েন্ট ছিল। 2 নম্বর যেটা বলেছেন যে জাতিসংঘ এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত থাকে। থার্ড বলেছিলেন যে এটা যেহেতু একটা বাংলাদেশে একটা ধরেন টেকসই
অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, দায়বদ্ধ একটা সরকারি ব্যবস্থাপনা তৈরির জন্য চেষ্টা করছে মানুষ। গণতান্ত্রিক রাজনৈতিকভাবে গণতান্ত্রিক একটা প্রক্রিয়া তারা অর্জন করতে চাচ্ছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি আবেদন করেছেন যে তারাও যেন এই প্রক্রিয়াকে সমর্থন করে। তো সেই দিক থেকে আমি মনে করি যে গত কয়েক মাস ধরে জাতিসংঘ বাংলাদেশে যেভাবে জড়িয়ে আছে বা বাংলাদেশের ঘটনা প্রবাহের সাথে যেভাবে তারা সংশ্লিষ্ট থেকেছে, আগামী দিনেও কিন্তু জাতিসংঘের আমাদের সাথে সংশ্লিষ্ট থাকবার প্রয়োজন হবে। সামনে নির্বাচন আসছে, এখন নির্বাচন আসলে সেখানে আমরা জানি জাতিসংঘ আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, এই কাজগুলো তো জাতিসংঘ থাকবে। যেহেতু জাতিসংঘের মহাসচিব এখানে এসছেন, তিনি জাতিসংঘের বলতে পারেন যে প্রশাসনিক প্রধান, তো সেই হিসাবে তার সরেজমিনে এই জিনিসগুলো সম্পর্কে একটা উপলব্ধি, বাংলাদেশে কি প্রয়োজন এটা তার জানা, এবং বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তিনি কথা বলে গিয়ে তার একটা নিজস্ব ধারণা নিশ্চয় জন্মেছে যে বাংলাদেশের এই প্রক্রিয়াটা কেমন, এটা চরিত্রটা কেমন, এটা কি কি চ্যালেঞ্জ হতে পারে, সেগুলো সম্পর্কে তিনি সম্যক অবগত হয়েছে। এবং সেটাতে আমার ধারণা ভবিষ্যতের দিনে আমরা তার কাছ থেকে সাহায্য চাই, তাহলে সেই সাহায্যটা পেতে পারি, এটা আমার আমার ব্যক্তিগত ধারণা। জি, দ্বিতীয়ত কিরকম দেখা সাহায্য যাচ্ছে, পেতে পারে এটা নিয়ে আমি আরেকটু কথা বলবো, কিন্তু যে বার্তাগুলো তিনি দিলেন বা যে বক্তব্যগুলো আমরা শুনলাম তার কাছ থেকে, আমি আসলে এটারও একটু তুলনা করছিলাম যে যখন সেই 2018 সালে আসলেন তখনও তিনি, যদি রোহিঙ্গাদের ইস্যুতে বলি, তখনও রোহিঙ্গাদের পাশে থাকার কথা বলেছেন, বা এমনকি 2024-এ নির্বাচনের পর তিনি তৎকালীন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার নেতৃত্বের প্রশংসা করেছেন, পাশে থাকার, বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের সাথে কাজ করার, সেই মানে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। মানে একই রকম তো অনেকটা শোনা যায়। এগুলো কি রুটিন বক্তব্য নাকি কোনো বিশেষ মাহাত্ম্যপূর্ণ বক্তব্য? না রুটিন না, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মালিক তো বাংলাদেশের মানুষ। আমরা তো সংবিধানের 7 নম্বর ধারায় তো বলা আছে, তো বাংলাদেশের যদি বলেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, এটা চিরন্তন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই মানুষই বাংলাদেশের প্রাণ শক্তি হিসেবে থাকবে। সরকার আসে যায়, সরকার পরিবর্তন হয়, তো কাজে সেখানে সরকারের প্রায়োরিটিটাকে খানিকটা থাকে, কিন্তু বাংলাদেশের জনগণের সাথে সাথে এখন যেন বলছি না, 71 সালে যখন আমরা মুক্তিযুদ্ধ সবে শেষ করেছি, তখন তো ঢাকায় আনরব ইউএন অপারেশন ইন বাংলাদেশ, প্রথম বাংলাদেশের সাহায্য আসে জাতিসংঘের কাছ থেকে। কাজে এবং সেটা 71 সালে ডিসেম্বর মাসে কথা বলছে। কাজে জাতিসংঘ বাংলাদেশের মানুষ যখনই তারা কোনো ইতিবাচক জায়গায় যেতে চায় বা তাদের যে, আমি বলবো যে অভিযাত্রা যেটা আছে, তার সাথে সবসময় তারা থাকবে, এটা আমার ধারণা। এবং এখন এটা বিশেষ গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আমরা গত 15 বছর ধরে যে অবস্থার মধ্যে ছিলাম, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন ছিল, সেখানে দায়বদ্ধতার ব্যাপারটা বড় ধরনের প্রশ্ন ছিল, সেখানে অর্থনৈতিকভাবে একটা বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম, সেটা নিয়েও বড় ধরনের প্রশ্ন ছিল। আমাদের সামাজিকভাবে আমরা বিভাজিত হয়ে গিয়েছিল। তো কাজেই সেই জায়গায় এবং প্রচন্ড রকম ভায়োলেন্স বা যেটাকে বলে হিংস্রতা আমরা দেখেছি, সেটা সরকারের বিভিন্ন পর্যায় থেকে এসছে। শুধু জুলাই আগস্টে না, তার আগে থেকে আমরা এগুলি দেখেছি, যেটা ডকুমেন্ট জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করেছে। তো কাজেই এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, এবং সেই জায়গাতে জাতিসংঘ পাশে থাকাটা আমার কাছে মনে হয় অন্তত এই তত্ত্বাবধায়ক বা এখনকার ধরেন ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের জন্য এটা একটা শক্তি যোগাবে বলে আমার ধারণা। জি, বাংলাদেশে যারা এখন মনে করছেন যে আমরা কিছুটা পথ হারাচ্ছি কিনা, বা এই সাম্প্রতিক কালে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সেক্ষেত্রে তা ইন্টারিম গভর্নমেন্টের জন্য শক্তি যোগাবে বলে মনে হচ্ছে, মানে তার বক্তব্য বা তাদের জাতিসংঘের অবস্থানের কারণে। যারাই এই দেশে যখন গণতন্ত্র। যখন আসলে জাতিসংঘের মহাসচিব মানে সেই 24-এর সেই আমির দামি নির্বাচনের পরেও বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার, মানে নির্বাচিত সরকার, তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, তাদের সাথে কাজ করার জন্য আশা প্রকাশ করছেন, সহযোগিতার আশ্বাস করছেন, তখনও কি তাদেরকে আসলে শক্তি যোগায় নাই তারা সেই বক্তব্য তার বা জাতিসংঘের সেই অবস্থান? না, আমার এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সরকার, রাষ্ট্র। কাজেই যে কোনো সরকার যখন নির্বাচনে যেতে বা সরকার ক্ষমতা আসে, নির্বাচন যেতে বলবো না কারণ নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে, সরকার যখন ক্ষমতা আসে তখন তাকে অভিনন্দন জানানো এটা কূটনৈতিক আনুষ্ঠানিক, সেটা আপনি পছন্দ করলেও করতে হবে, না করলেও হুম, করতে হবে।
সেটা করা হয়। তো কাজে আপনি জাতিসংঘের মহাসচিবকে যদি বলেন 24 সাল কেন, আপনি সবগুলোতেই পাবেন তার আগে তিনবার সরকার পরিবর্তন হয়েছে, তখনও একই জিনিস আপনি পাবেন। কারণ জাতিসংঘ, বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র, সেখানে সরকার যদি নতুন সরকার আসে তাকে অভিনন্দন জানানোটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে, পছন্দ করেন বা না। তো কাজে সেটা তারা করতেই থাকে। মানে কিন্তু আমি এখন যে বিষয়গুলো আমরা সমালোচনা করছি তখন তো তিনি শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন শেখ ফোরামে হাসিনা তো বিভিন্নবার। সেই জন্য করেছে, উনি উনি তো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেই সরকার প্রধানের সাথে যোগাযোগ করবেন, সেটাই তিনি করেছেন। হুম, হুম। আমি আসলে এটাই মানে জানবার চেষ্টা করছিলাম যে এগুলো আসলে কূটনৈতিক বক্তব্য বা রুটিন বক্তব্য কূটনৈতিক Yes, শিষ্টাচারের মধ্যেই। সেটা কোনো সরকারের সাথে আচ্ছা, যোগাযোগ হবে। আচ্ছা। এই যে আপনি বলছিলেন যে জাতিসংঘ ডিপলি ইনভলভড এই সময়ে বাংলাদেশের সাথে, জাতিসংঘ কি কোনো বিশেষ উদ্দেশ্য বা বিশেষ স্বার্থে ডিপলি ইনভলভড, এরকম কি কিছু, নাকি এটা জাতিসংঘের এটা রুটিন কাজ দেশে দেশে এরকম ডিপলি ইনভলভ হওয়া? এটা জাতিসংঘের কাজের অংশ, তাদের যে ম্যান্ডেট আছে তারই ম্যান্ডেটের অংশ। এবং সেটা কিন্তু শুধু জাতিসংঘ করে না, আমরাও বেনিফিট পাই। আমরা এই যে গ্লোবাল পিস কিপিং, ইউএন পিস কিপিং যেটা করি আমরা, যেটা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়, সেটার কাজটা কি? তার কাজটাই তো হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে সংঘাত সংঘর্ষ হচ্ছে, সেই জায়গাগুলোতে জাতিসংঘের ম্যান্ডেটে যে শান্তিরক্ষী কার্যক্রম পরিচালিত হয়, আমরা তার সাথে অংশীদার। কাজেই এটা জাতিসংঘ, জাতিসংঘের দুইটা চেহারা আছে, এটা একটু পরিষ্কার করি আপনার দর্শকদের জন্য সুবিধা। একটা হচ্ছে জাতিসংঘ একটা প্রতিষ্ঠান হিসেবে, এটা হচ্ছে সেক্রেটারি জেনারেল যিনি আছেন, জাতিসংঘের মহাসচিব, তার এটা প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানের আওতায় ধরেন বিভিন্ন সংগঠনগুলো, ইউএনডিপি বলেন, আপনি ইউএনএইচসিআর বলেন, আইওএম যারা আছে সবগুলোকেই তার আওতাধীন একটা সংস্থা হিসেবে আমি মোটা দাগে বললাম। আরেকটা আছে সদস্য রাষ্ট্রের জাতিসংঘ। ওই সদস্য রাষ্ট্রের জাতিসংঘটার নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, তার প্রশাসনিক সংস্থা। এবং আপনি দেখবেন রোহিঙ্গাদের ব্যাপারে আমরা জাতিসংঘ সংস্থা, জাতিসংঘের সমর্থন আমরা পাচ্ছি। ইউএনএইচসিআর আপনার এই লোকজনকে গত 8 বছর ধরে খাওয়া পড়ার যাবতীয় ব্যবস্থাটা তারা করছে। জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় তারা সারা পৃথিবী থেকে টাকা তুলে আনছে ওই লোকজন যাতে এখানে রোহিঙ্গারা থাকতে পারে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা হয় ঠিক মতো, সেই কাজটা তারা করছে। সেটা কিন্তু প্রতিষ্ঠান জাতিসংঘের কাজ। এবং আপনি যদি সদস্য রাষ্ট্রে আসেন, সেখানে আপনি জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে আমরা 140-42 সদস্য রাষ্ট্রের সমর্থন পাই। বাকিরা কেউ ভোট দেয় না, কেউ হয়তো বিপক্ষে ভোট দেয়। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গিয়ে কিন্তু আপনি লক্ষ্য করবেন ওখানে কিন্তু 2 জন স্থায়ী সদস্য আছে, যাদের প্রতিরোধের কারণে সেখান থেকে কোনো শক্তিশালী অবস্থান বা শক্তিশালী প্রস্তাব আমরা পাশ করাতে পারি না। এবং সেটা বৃহৎ শক্তির জিও পলিটিক্সের আপনি বলতে পারেন যে একটা প্রতিফলন। কাজেই জাতিসংঘের এই সেক্রেটারি জেনারেল যে জাতিসংঘ হয়, সেটা সারা পৃথিবীর মানুষের জন্যই অবারিত দ্বারের মতো সবার জন্যই কাজ করে। যেখানে প্রয়োজন সেখানে তারা চেষ্টা করে, কোথাও সফল হয়, কোথাও হয়। কিন্তু ওই যেটা সদস্য রাষ্ট্রের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কেন্দ্রিক, সেটা আবার ভিন্ন জায়গা। সেখানে আপনি অনেক বেশি, আপনি সিরিয়া নিয়ে কোনো সহমত হয়নি, এই রোহিঙ্গাদের নিয়ে সহমত হচ্ছে না, গাজা নিয়ে আপনি দেখেছেন গত কিছুদিন আগে কিরকম টানাপোড়েন গেছে ওখানটায়। তো কাজেই ওখানটা হচ্ছে ভূরাজনৈতিক জটিলতা বা সমীকরণ ওখানে কাজ করে। আর জাতিসংঘের সাধারণ মহাসচিবের আওতায় যে জাতিসংঘ আছে, সংস্থা জাতিসংঘ, সেটা সারা পৃথিবীর জন্য যাদেরই প্রয়োজন তাদের সাথেই তারা কাজ করতে জি। আগ্রহী এবং কাজ করে। রোহিঙ্গাদের বিষয়ে একটু ভূরাজনৈতিক সমীকরণটা আমি আরেকটু জানবো, তবে ওই যে জাতিসংঘের ম্যান্ডেট বা রুটিন কাজের মধ্যে পড়ে কিনা সেই প্রশ্নের সাথে একটু যেটা জিজ্ঞাসা করি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক তিনি যেই সাক্ষাৎকারে বললেন সেনাবাহিনীর কথা, সেনাবাহিনীকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল জুলাই আগস্টের ঘটনায় জড়ালে শান্তিরক্ষী মিশনে পাঠানো দেশ হিসাবে নাও থাকতে পারে বাংলাদেশে, এরকম একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং তার ফলশ্রুতিতে এই পরিবর্তন এসেছে বলে ভলকার তুর্ক দাবি করছে। তদন্ত প্রতিবেদনেও এই বিষয়টি আছে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এটা কি জাতিসংঘ একটা দেশের মানে অভ্যন্তরীণ বিষয়ে এরকম সতর্কবার্তাও দিতে পারে? জাতিসংঘে শান্তি রক্ষা কার্যক্রমের কতগুলি
বেঞ্চমার্ক আছে। একটা বেঞ্চমার্ক হলো আপনি শান্তি, মানবতা বিরোধী কোনো কাজের সাথে সংযুক্ত থাকতে পারবেন না, আপনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের সাথে জড়িত থাকতে পারবেন না, আপনি কোনো আর্থিক অনিয়মের সাথে জড়িত থাকতে পারবেন না। এরকম অনেকগুলো বেঞ্চমার্ক আছে। তো কাজেই বাংলাদেশে তারা যদি সেনাবাহিনীর সাথে কথা বলে থাকে যে এখানে মানবাধিকারের বা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে সেনাবাহিনী যদি জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে চায়, তাহলে তারা যেন সেখানে না যায়। এই বক্তব্যের মধ্যে আমি কোনোই এখানে জাতিসংঘের হস্তক্ষেপের কোনো বিষয় আছে বলে দেখছি না। কারণ আমরা তো এখন পিছনে তাকালেই বুঝতে পারি যে তখনকার বাস্তবতায় জনগণ যা চেয়েছে সেটাই ঘটেছে। তার মানে কাজে জাতিসংঘ সে এটা করতেই পারে, জাতিসংঘ এমনটা করতেই পারে। কিন্তু এটা পরামর্শ বলেন, ইনফরমেশন বলেন তাদেরকে, কারণ এটা আমরা যারা জাতিসংঘ কাজ করেছি আমরা জানি যে জাতিসংঘের এই বেঞ্চমার্ক গুলো আছে। জি, এজন্যই আপনার কাছে জিজ্ঞাসা করা। তার মানে এটা নিয়ে প্রশ্ন করার জায়গা নেই, জাতিসংঘ এমনটা করতেই পারে। এখন করে। সেনাবাহিনী যে এটাকে প্রতিবাদ করছে বা এটাকে অস্বীকার করছে যে তাদের কাছে জাতিসংঘ যেমন ভলকার তুর্ক যে বলছে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল, কিন্তু সেনাবাহিনী আইএসপিআর বলছে যে না, এরকম কোনো সতর্কবার্তা তাদেরকে কখনোই দেওয়া হয়নি, তারা নিজ থেকেই এমনটি করেছে। এটি কি আসলে এমন একটা অবস্থানের কারণে জাতিসংঘের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে নাকি সেনাবাহিনীর ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে? যার যার অবস্থান থেকে তারা তাদের অবস্থানটা পরিষ্কার করছে কিন্তু এবং একটু তো সেটা সাংঘর্ষিক না, একজন বলছে বলা হচ্ছে, একজন বলছে না আমাকে কিছু বলা হয় নাই। সেটা ধরেন আমি তো আর আমরা বাইরে থেকে জানি না, কিন্তু তারা জাতিসংঘ, যেহেতু জাতিসংঘের সাথে সেনাবাহিনীর এই শান্তি রক্ষা কার্যক্রম নিয়ে নিয়মিত যোগাযোগ আছে, সেখানে তারা কি পরিস্থিতিতে কি আলোচনা হয়েছে সেটা আমরা জানি না। জাতিসংঘের তুর্ক যেটা বলেছেন সেটা তাদের দিক থেকে তারা পরিষ্কার করেছেন, এখানে যারা আমাদের সেনাবাহিনী আছে তারা তাদেরটা বলেছে। এখন মানুষ এটার উপরে নিজস্ব মূল্যায়ন কিন্তু করবে। কিন্তু পরিষ্কারটা আসলে কি হলো? দুইজন দুই পাশ থেকে দুই রকম জিনিস পরিষ্কার করলেন। কি পরিষ্কার হলো? কি হয়েছে সেটা পরিষ্কার হলো কি? আমি মনে করি বাংলাদেশের জনগণ যা চেয়েছে, জনগণের চাহিদার প্রেক্ষাপটে যা সঠিক কাজ সেই সঠিক কাজটা করা হয়েছে। এখন এটার ক্রেডিট যে কেউ চায় নিতে পারছে, আমি সেভাবে দেখি। আচ্ছা, একটু রোহিঙ্গাদের প্রসঙ্গে বলছিলেন যে ভূ রাজনৈতিক সমীকরণের কথা। একটু জানতে চাই যে আহ, রোহিঙ্গাদের নিয়ে অনেক দিন ধরে আপনার সাথেও আমার স্টুডিওতে বসে অনেক কথা হয়েছে যে কিভাবে ফিরবে, কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, যে প্রক্রিয়াগুলো চলছে সেগুলো কোনো কার্যকর কিছু হচ্ছে কিনা। একসময় তো এরকম হলো যে প্রক্রিয়া যেন মনে হলো যে এখন ফিরিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, রোহিঙ্গা ফিরিয়ে নেবে এই কয়দিনের মধ্যে, কিন্তু দেখলাম আমরা একজন রোহিঙ্গাকেও ফেরানো গেল না। এখন ডক্টর ইউনুস বলছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, যে এই রোজার ঈদে না হলেও আগামী রোজার ঈদ রোহিঙ্গারা তার নিজ দেশে অর্থাৎ মিয়ানমারে গিয়ে করবেন। আসলে কোনো ম্যাজিক আছে? কিভাবে সম্ভব এটি? না, এখানে কোনো ম্যাজিক নাই, এখানে কোনো ম্যাজিক নাই। এবং তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুটা অনেকদিন ধরে আস্তে আস্তে পেছনে পড়ে গিয়েছিল। জাতিসংঘের আহ, আহ, মহাসচিবের উপস্থিতি জিনিসটাকে আবার সামনে নিয়ে এসছে, এবং সেখানে যেহেতু প্রধান উপদেষ্টা আমাদের উপস্থিত ছিলেন, তিনি মানুষকে একটা আশার বাণী শুনিয়েছেন, এটা আমার ধারণা। এবং এই আশার বাণীর ভিত্তিতে যদি আমরা আগামী 1 বছরে এই প্রক্রিয়াটা চালু করার জায়গায় যেতে পারি, তাহলে আমি বলবো যে এই আশার বাণীটা কাজে লেগেছে। তার কারণ হলো এখন এই জাতিসংঘের মহাসচিব মহোদয় যে এসছেন, এই রোহিঙ্গা নিয়ে দুইটা সমস্যা সামনে নিয়ে তিনি এসছেন। একটা সমস্যা হচ্ছে, গত কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প যখন বৈশ্বিকভাবে মানবিক সাহায্য কমিয়ে দিয়ে আবার সাসপেন্ড করে দিয়েছে, স্থগিত ঘোষণা করেছে বৈশ্বিকভাবে $72 বিলিয়ন, এবং তার মধ্যে বাংলাদেশ $220 বিলিয়ন পেত রোহিঙ্গাদের জন্য, এবং এখানটায় খাদ্য সাহায্যের জায়গাটুকু বাদে বাকি পুরোটা সাসপেন্ডেড হয়ে আছে। তার অর্থ আপনি দেখেছেন WFPর আগে $12 তাদের মাসে বরাদ্দ ছিল, সেটা $6 নিয়ে আসবার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। কাজেই এখন প্রশ্ন হলো যে এই যে $6 কমে গেল বা $6+40 এরকম কিছু একটা, এটা কোথেকে আসবে? এই টাকাটা কোথা থেকে জোগাড় হবে? এই মানুষগুলোকে তো খাইয়ে পরিয়ে রাখতে হবে, যতদিন যে এখানে আছে ততদিন তো খাইয়ে পড়া রাখার দায়িত্ব আমাদের। এবং সেখানে আমাদের সহায়তা করে ইউএনএইচসিআর আন্ডার জয়েন্ট রেসপন্স প্ল্যান। এই প্ল্যানের আওতায় তারা বছরে $900 মিলিয়ন একটা বাজেট করে, এখানে 400-500 মিলিয়ন ডলার পর্যন্ত অনুদান পাওয়া যায়। এখন এই প্রশ্নটা কিন্তু জটিল, এবং সেখানটাই আমার ধারণা জাতিসংঘের মহাসচিব এখানে এসে রোহিঙ্গাদের মধ্যে দাঁড়িয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছেন
যে এই জায়গাতে তোমাদের সহায়তা দেওয়া দরকার, কারণ নাইলে এই ঘাটতিটা তো আর পূরণ করবার কোনো ব্যবস্থা এখন নাই। তো কাজে এই আবেদনটা নিয়োগ থেকেও তিনি করতে পারেন, কিন্তু আমার ধারণা তিনি যেহেতু কক্সবাজার থেকে এটা করেছেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই জিনিসটা অনেক বেশি গুরুত্ব পাবে বলে আমার ধারণা। কাজে এটা হচ্ছে একটা প্রেক্ষাপট, এটা নতুন প্রেক্ষাপট, এটা আগে ছিল না। দ্বিতীয় যে প্রেক্ষাপটটা নিয়ে তিনি এবার এসছেন সেটা হচ্ছে, আমরা তো আমাদের এই এলাকায় রোহিঙ্গা যারা আছে তাদের কথা বলছি। মিয়ানমারের রাখাইন প্রদেশও কিন্তু প্রায় 6 লাখের মতো রোহিঙ্গা এখন আছে, এবং সেখানে যুদ্ধ চলছে। যুদ্ধের ফলে এখন একটা দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। এখন ভয়টা হচ্ছে যে ওখানে যদি দুর্ভিক্ষাবস্থা হয়, তাইলে এই যে জনগোষ্ঠী যারা ওখানে আছে তারা তো মানুষ, তারা আবার বাংলাদেশের দিকে চলে আসতে পারে প্রাণ বাঁচানোর জন্য। তার অর্থ দাঁড়াবে আমরা বিপদগ্রস্ত হয়ে যেতে পারি। বাংলাদেশ সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে আমরা একজন রোহিঙ্গা নিতে চাই, কিন্তু প্রশ্ন হলো আমরা ঘোষণা করতে পারি, কিন্তু দুর্দশাগ্রস্ত বা দুর্ভিক্ষাক্রান্ত মানুষ যদি এসে সীমান্তে হাজির হয়, আপনি কতক্ষণ টিকিয়ে রাখবেন? এবং সেই সমস্যাটা সমাধানের জন্য জাতিসংঘ এখন প্রস্তাব দিচ্ছে যে জাতিসংঘ এই আরাকানে রাখাইন প্রদেশে যে রোহিঙ্গারা আছে তাদের জন্য মানবিক সাহায্য পাঠাতে চায়, এবং সেখানে পাঠানোর জন্য শুধুমাত্র এখন বাংলাদেশের মাধ্যমেই সেটা পাঠানো যেতে পারে। এখন এখানে তিনি বাংলাদেশের সহায়তা চাইছেন। বাংলাদেশ এখানে সহায়তা যদি দেয়, আমি যেটুকু বুঝতে পারছি বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ ইতিবাচক ভাবে এটা বিবেচনা করছে, এখনো সিদ্ধান্ত হয়েছে বলে আমি জানি না। কিন্তু এরপরেও থাকবে আরাকান আর্মি কি বলছে, তারপরে মিয়ানমার সরকার কি করছে, কারণ আরাকান তো এখনো মিয়ানমার রাষ্ট্রের অংশ। কাজেই এই চারটা জায়গায় অ্যালাইন্ড হতে হবে, জাতিসংঘ, বাংলাদেশ, আরাকান আর্মি, মিয়ানমার সরকার। এই চারটা শক্তি যদি অ্যালাইন্ড হয় তাহলেই এই মানবিক সাহায্য ওখানে পৌঁছে দেওয়া যায়। জাতিসংঘের মহাসচিব এইবার এসে সেই জিনিসটাও আমার ধারণা সরকারি পর্যায়ের সাথে আলাপ আলোচনা আসলে করেছে। এখানে বাংলাদেশ কি করবে, ইতিবাচকভাবে বিবেচনা করছে আপনি বলছেন, বাংলাদেশ কি করবে বা বাংলাদেশের উপরে কি কোনো লোড পড়বে, বাংলাদেশকে কি কিছু করতে হবে, কি আসলে বাংলাদেশের জন্য বিষয়টা, সেটা বাংলাদেশ দিয়ে বাংলাদেশ সহযোগিতা যাওয়া মানে? ওকে, থ্যাংক ইউ। বাংলাদেশ যেটা করতে পারে সেটা হচ্ছে, বাংলাদেশ ধরেন এখান থেকে আসলে বাংলাদেশ এটা মালপত্র আসলো, বাংলাদেশের এখান আমাদের বর্ডার আছে, সেটাকে ব্যবহার করা যেতে পারে যদি সব পক্ষ রাজি হয় তবে। কারণ আমরা পাঠাতে চাইলাম ওদিকে আরাকান আর্মি যদি গ্রহণ না করে তাহলে সেটা পাঠানো যাবে না। সেই জন্য বললাম চারটা অ্যাক্টর এখানে আছে, সবাই সমন্বিত ভাবে যদি রাজি হয় তবেই এই মানবিক সাহায্য পাঠানো যেতে পারে। এবং যদি পাঠানো যায়, আমি একটু আগ বাড়িয়ে বলি, যদি এটা পাঠানো যায় তাহলে এই মিয়ানমারে যে পক্ষগুলো আছে, সেটা আরাকান আর্মি বলেন, মিয়ানমার সরকার বলেন এবং বাংলাদেশ সরকার, এর মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আস্থার জায়গাটা তৈরি হয়, তার পথ ধরে হয়তো ভবিষ্যতে রোহিঙ্গাদের যাওয়ার ক্ষেত্রে তার প্রস্তুত বা তৈরি হতে পারে। এটা আমার আন্দাজ, হতেও পারে নাও হতে পারে। আমি ইতিবাচক ভাবেই দেখছি জি। যে যদি আস্থার জায়গাটা তৈরি হয় তাহলে হয়তো ডাউন দ্য লাইন এই রোহিঙ্গাদের যাওয়ার ব্যাপারে একটা জি। সুযোগ তৈরি হতে পারে। কারণ এই মুহূর্তে কিন্তু কোনো আলোচনা নেই জি। আপনি কারোর এটাকে সাথে ইতিবাচকভাবে দেখার একটা জায়গা আছে বলে হয়তো মনে করছেন। আমি মনে আ করছি আছে। আছে। কিন্তু তার মানে আবার একটু পুরনো যে প্রশ্নটা করছিলাম সেখানে যাই। তাহলে যে আগামী রোজার ঈদে তা রোহিঙ্গারা তার নিজ দেশে ঈদ করবেন, এটি কি আসলে একটা সান্ত্বনা বাণী বা একটা, আপনি বলছেন একটা আশ্বাস, অন্তত প্রক্রিয়া যদি শুরু হয় তবুও একটা কিছু, এটি কি একরকম আমি যেটা সান্ত্বনা বাণী? আশ্বাস আমি আশ্বাস হিসেবে দেখছি, কারণ এই বিষয়টা অনেক জটিল, অনেক জটিল। মানে জনাব হুমায়ুন কবির, মিয়ানমার, আদৌ কি রোহিঙ্গারা যাবে কখনো বাংলাদেশ থেকে? সেটা আমি তো বলতে পারবো না রে ভাই। আমি তো আশা করি যে রোহিঙ্গারা যাক, আমিও চাই, সরকার চায়, বাংলাদেশের জনগণও চায়, কিন্তু আদৌ যেতে পারবে কিনা সেটা আরেকটা সিনারিও। আমরা সেখানে গিয়ে লাভ নেই, তাহলে তার কোনো প্রচেষ্টারই দরকার নেই। তাহলে আমরা ধরে নিলেই হয় যে রোহিঙ্গারা এখানে আছে, আমাদের আর কিছু করার নাই। আমরা তো সেই জায়গায় যাইনি। বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত হচ্ছে রোহিঙ্গারা নিরাপদে তাদের অধিকার নিয়ে টেকসই ভাবে মিয়ানমারে ফেরত যাক। এটাই বাংলাদেশ সরকারের এবং আমার ধারণা বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা। জি। ব্যক্তিগতভাবে
আমিও মনে করি জি, সেটা আপনার সেই আশ্বাসবাণীর মতোই মনে হয় ডক্টর ইউনূস যেমন বললেন সামনের রোজারিতে হয়তো তারপরে রোজারিতে হয়তো তারপরে এরকম একটা আশ্বাসবাণী মনে হয়, হয়তো সান্ত্বনা বাণীও কখনো কখনো মনে হয়, কারণ আপনার সাথেই কয়েক বছর যাবত মানে অনেক বছর যাবত ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কবে যাবে কবে যাবে, এই জন্যই আসলে এরকম করে প্রশ্নটা করলাম। যাই হোক, আমরা আবার আমার দেশের পরিস্থিতিতে ভেতরের যেগুলো হলো ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠকে ডক্টর ইউনূস বলছিলেন যে যদি রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে, আর যদি বৃহৎ সংস্কার প্যাকেজ নেয় তাহলে নির্বাচন আগামী বছর জুনে। যদিও আমরা সম্প্রতি ডক্টর ইউনূসকে বারবারই ডিসেম্বরে নির্বাচন এরকম একটা বিষয় বলতে শুনেছি, এখন সংক্ষিপ্ত প্যাকেজ আর যদি বৃহৎ প্যাকেজ। আমরা যখন গত বছরের ডিসেম্বরে ডক্টর ইউনূস প্রথম নির্বাচন প্রসঙ্গে বললেন তখনও প্রধান প্রধান সংস্কার, অল্প কিছু সংস্কার, কাঙ্ক্ষিত মাত্রার সংস্কার এই শব্দগুলো তিনি ব্যবহার করেছিলেন। এখন যেটি বলছেন যদি রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তখনও একমত হবার কথা বলেছেন, কিন্তু আমরা যেটি দেখছি এখন তো নানা বিষয়ে বিশেষ করে নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমতই না, একটা বিভক্তি তৈরি হয়েছে। গণপরিষদ ভোট আগে নাকি জাতীয় নির্বাচন, একদল বলছে জাতীয় নির্বাচন, অনেকে আবার স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে জুড়ে দিচ্ছেন অনেকগুলো বিষয়। বিচার আগে হতে হবে, তারপর নির্বাচনের প্রসঙ্গগুলো আসছে, বিচারের আগে নির্বাচনের কথা মুখেও তোলা যাবে না, তুললে বেইমানি হবে, এরকম বিষয়গুলো কথার মধ্যে চলে আসছে। এতটাই দ্বান্দ্বিক অবস্থানে ঐক্যমত যদি না হয়, মানে যেই অবস্থানে দেখা যাচ্ছে এখন তো ঐক্যমত নাই, যদি না হয় ঐক্যমত তাহলে আসলে কি হবে? ঐক্যমত হলে ডিসেম্বরে অল্প কিছু সংস্কারের নির্বাচন, আর বৃহৎ সংস্কারে হলে জুনে। আর ঐক্যমতে পৌঁছানো না গেলে কি হবে? আর না গেলে তো সেটা আমরা আরেকটা সংঘাতময় পরিস্থিতিতে পড়ব, এবং সেটা আমার ধারণা বাংলাদেশে কেউই চায়। এটা অন্তর্বর্তী সরকারও চান না, রাজনৈতিক দলগুলোও চায় না, এবং জনগণের যদি বলেন তারাও চায় না। আমি নিজে বাংলাদেশের 8টা জেলাতে ঘুরেছি গত মাস দুয়ে। আমার উপলব্ধি হচ্ছে যে মানুষ চায় এই সরকারটা সফল হোক, সংস্কার প্রক্রিয়াটা সফল হোক, সকলের অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হয়ে একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা যাই। এবং এখানে আরো একটা জিনিস আমি আপনাকে মানে আপনার মাধ্যমে দর্শক বন্ধুদের বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলছি আমরা কিন্তু আগের অভিজ্ঞতার আলোকেই আমরা বলছি। কিন্তু আমি যখন লোক যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, অন্যরাও আছেন, তাদের সাথে কথা বলি, তারা কেউ কিন্তু এখনকার এই প্রক্রিয়াটা বা উদ্যোগটা ব্যর্থ এই কথা কিন্তু কেউ বলছে না। তারা পদ্ধতি নিয়ে কথা বলছে, সময় নিয়ে কথা বলছে। আমার ধারণা এটা, আমি ধরেন আমি বাইরে যেহেতু কাজ করেছি, এরকম আহ সংঘাত ক্লিষ্ট জনগোষ্ঠী বা দেশ কিভাবে উত্তরণ ঘটেছে সেটা দেখবার খানিকটা সুযোগ হয়েছিল। এখন এর একটা সহমত বা ঐক্যমত্যে আপনাকে আসতে হবে। সেটা সবার জন্য, সবার দাবি সবগুলো হয়তো থাকবে না, তাও কিছু ছাড় কিছু গ্রহণ এর মধ্য দিয়ে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে। আমার ব্যক্তিগত ধারণাটা বলতে পারি, আমার ধারণা বাংলাদেশে এখন যে জায়গায় বাংলাদেশ আছে সেই জায়গায় সকলেই, কেউই এই দায়িত্ব নেবেন না যে এই প্রক্রিয়াটা তারা ব্যর্থ হওয়ার জন্য তারা দায়ী। এটাই কিন্তু একটা আমার কাছে মনে হয় রক্ষা কবচ হিসেবে কাজ করছে। আমি একটা দৃষ্টান্ত দিই। গতকাল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যিনি তারেক রহমান সাহেব বলেছেন, আমি প্রথম বলে শুনলাম যে বিএনপি ক্ষমতায় গেলে যে অন্যায়গুলো হয়েছে তার বিচার করবে। অর্থটা কি? মির্জা ফখরুল সাহেবও কিন্তু তরুণ প্রজন্মের জন্য একটা, তিনি বলেছেন তাদের সম্পর্কে যে তোমরা এত উত্তেজিত হওয়ার কিছু নাই, এটা না, এটা আমরা আলাপ আলোচনা করতে পারবো। কাজেই সকলের মধ্যে একটা উপলব্ধি আছে। আমি জানি আপনি বলবেন পোস্টারিং আছে, আমি এটা চাই, আমি এটা চাই, কিন্তু এটাও সত্যি কথা যে আলাপ আলোচনা এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছতে হবে। এখানে সকলকেই ছাড় দিতে হবে, সকলকে কিছু পেতে হবে, সকলে কিছু পাবে, সকলে কিছু ছাড়বে। এর মধ্য দিয়ে কিন্তু এই কনসেনসাসটা তৈরি হয়, এবং আমার ধারণা অনেকগুলো জায়গায় কিন্তু ইতিমধ্যে কনসেনসাস হয়ে আছে। যেমন ধরুন আমি দুই একটা এক্সাম্পল যদি বলি, প্রধানমন্ত্রী ক্ষমতা সীমিত করতে হবে, এটা নিয়ে কিন্তু সব দলের মধ্যে কনসেনসাস আছে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতা ভারসাম্য আনতে হবে, এটা নিয়েও আছে। যিনি তারপরে আপনার কি বলা যায় যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার, হবে কি হবে না,
এটা নিয়েও এক ধরনের সহমত কিন্তু আছে। কাজেই আপনি দেখবেন যে অনেকগুলো জায়গাতে কিন্তু সহমত বা ঐক্যমত তো হয়ে আছে। তো কাজেই এই জায়গাগুলো তেমন এগুলো কিন্তু ক্রিটিক্যাল যায়। এখন যে জায়গাগুলো নিয়ে এখন নির্বাচন নিয়ে আপনি বলছেন, নির্বাচনে যেটা পার্লামেন্ট ইলেকশন না গণপরিষদের ইলেকশন হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আলাপ আলোচনা হলে আমার ধারণা একটা কমন জায়গা বা কমন গ্রাউন্ড পাওয়াটা খুব কঠিন হবে না। কারণ হলো আমি যেটা বলছিলাম, এখনকার প্রেক্ষাপটে কোনো একটা এই ব্যবস্থাটাকে ক্ষতিগ্রস্ত করার দায়িত্ব নিতে চাইবেন বলে আমার মনে হয়। তাহলে আসলে সেটাই ছাড়টা কে কার জায়গা থেকে কেমন দেবে বলে আপনি মনে করেন, এবং ছাড় দেওয়ার সেটাই পরে আসলে নির্বাচনটা কবে হবে বলে ধারণা করতে পারেন কিছু? এইটা আমি আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যদি আমি দুইটা টাইম লাইন, মানে শর্ট টাইম লাইন ডিসেম্বর, লং টাইম লাইন জুন ধরি, আপনি কোনো একটা জায়গায় এর মধ্যে কোনো একটা জায়গা আপনি পাবেন। সেটা কোন জায়গায় হবে সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে জাতিসংঘ ঐক্যমত প্রতিষ্ঠায় সহযোগিতার কথা বলছে। আম, জাতিসংঘ আসলে এখানে কিছু করতে পারে কিনা, মানে এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি জাতিসংঘের পক্ষ থেকে অনেক দূত এসেছেন, যেমন তারানকো, অস্কার ফার্নান্দেজ তারানকো এসেছেন, তার আগে স্যার স্টিফেন নিনিয়ার এর কথা আমরা জানি, তিনি এসেছেন, এরকম বিভিন্ন সময় এসেছেন, কিন্তু খুব কাজে লাগে নাই। জাতিসংঘ কি আসলে ঐক্যমত প্রতিষ্ঠায় এই সময় বিশেষ প্রেক্ষাপট বা পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো কাজ করতে পারে? যে যে বিষয়টা বললেন তার মধ্যে একটা ছোট্ট জায়গা যোগ করে দিই, জাতিসংঘ সহায়ক ভূমিকা পালন করছে। মূল চরিত্রে অভিনয় করতে হবে আমাদের লোকজনকে সিদ্ধান্ত নিতে হবে, জাতিসংঘ সহায়তা করতে হবে। কাজে আগে যেটা বলছেন, সেখানে বিবদমান পক্ষ তারা তো কেউ কনসেশন দিতে রাজি হয়নি তো, এবং তারা মনে করেছে যে আমার সবটাই নিতে হবে, এবং সেটাই হয়েছে। এবং হওয়ার কারণেই তো আমরা 2006-07 সালে একবার এরকম হিকাপের মধ্যে পড়েছি, এখন 24 সালে এসে আবার একটা হিকাপের মধ্যে পড়লাম। তো কাজেই আমার ধারণা এই আগের অভিজ্ঞতাগুলো আমাদেরকে এখন সমৃদ্ধ করেছে, যে কারণে আপনি লক্ষ্য করবেন যে বড় দলগুলো কিন্তু অনেক সামনে এগিয়ে এগিয়ে তারা সংস্কারের প্রস্তাবনা দিচ্ছে। তার অর্থ কি, তারা নিজেরাও উপলব্ধি করছে যে আমরা আগে যেভাবে করেছি এখন এইভাবে হবে না, কারণ মাঠের বাস্তবতা বদলে গেছে। বাংলাদেশের মানুষ, একটা নতুন প্রজন্ম এখন ভিন্ন চিন্তা করছে। কাজে আমি মুক্তিযুদ্ধের মানুষ হিসেবে বলতে পারি, আমাদের প্রজন্মে আমরা যখন এদের মতো বয়স ছিল, তখন আমরা একটা ভিন্ন চিন্তার ফসল হিসেবে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্যে। আজকের তরুণ প্রজন্ম একটা ভিন্ন চিন্তা করছে, এবং এই চিন্তাটাই ভবিষ্যতে বাস্তবায়িত হবে। এখন কে কিভাবে এর সাথে সংশ্লিষ্ট হবেন সেটা তাদের বিষয়, কিন্তু আমি আশাবাদী হতে চাই, কারণ আমি তরুণ প্রজন্ম যখন কথা বলছে তখন আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ ভিন্ন পথে হাঁটবে। এবং সেটা আমি মনে করব, এখন তারুণ্যের যে শক্তি আমি দেখছি তাতে আমি আশাবাদী হব, এবং বাংলাদেশ, আমার বিশ্বাস, আহ ভবিষ্যৎটা ভালোই হবে। 90-এর সময়ও একরকম এরকম কনসেনসাস হলো, তখন তো সব তরুণই, যারা আন্দোলন করেছে তখনও তরুণ, তখন রাজনীতিবিদরা, এখন যারা রাজনীতিবিদরা প্রতিষ্ঠিত বা সিনিয়র রাজনীতিবিদ তখন তারাও তরুণ। তখন তাদের যে আন্দোলন, তারা তখন যে সহমত কনসেনসাস হলো, রূপরেখা হলো, তারপরে সেগুলো তারা বেমালুম ভুলে গেলেন। তারা প্রতিশ্রুতি দেন, প্রতি নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করেন, বেমালুম ভুলে যান, ইশতেহারের প্রধান প্রধান বিষয়গুলোই ভুলে যান। মানে এখনও সামনের দিনে এই উপলব্ধি থেকে মনে রাখবেন, আশাবাদী আপনি হচ্ছেন, সেই আশাবাদের মাত্রাটা আসলে কতটা? আমি আশাবাদী হচ্ছে, তার কারণ হচ্ছে আগে ক্ষমতার পরিবর্তন হতো, এখন ব্যবস্থার পরিবর্তন নিয়ে চিন্তা করছে। যে ব্যবস্থার পরিবর্তন যখন বলছেন, সেটা ক্ষমতার বলয়ের অনেক বাইরের বিষয়গুলি নিয়ে আলোচিত হচ্ছে, এবং আমার ধারণা এই সংস্কার কমিশনগুলো সেই বিষয়গুলোই অ্যাড্রেস করার জন্য তারা এখন চেষ্টা করছে। এবং যেটা একটা বলা হচ্ছে, আমি জানি এটা আমার আন্দাজ, যে তারা একটা জুলাই ডিক্লারেশন যেটা বলতে চাচ্ছে, বা একটা সনদের কথা যেটা বলছে, আমার ধারণা সেই সনদটা সমস্ত রাজনৈতিক অ্যাক্টরদেরকে ওখানে কমিটমেন্টের মধ্যে নিয়ে আসবে, যে তারা যেই যাবেন তারা এই কাজগুলো সম্পূর্ণ করবে। সেটা যদি হয় তাহলে আমি মনে করব যে শুধু ক্ষমতা পরিবর্তন না, সামাজিক চাপের মধ্যে তাদেরকে কাজ করতে হলে তখন তারা যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি দেবেন তার থেকে বেরিয়ে যাওয়ার খুব একটা সুযোগ জি, থাকে। অনেক, মানে এই বিষয়ে নিশ্চয়ই আশাবাদী হতেই চাই।
অতীতের অভিজ্ঞতা যদিও খুব আশাবাদী করে তোলে না, তবুও নিশ্চয়ই সামনের দিনে হবে এই আশাবাদীটা হতে চাই। একটু আসি যে রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক করলেন জাতিসংঘ মহাসচিব, একরকম হঠাৎই বৈঠক হলো। এবং এই বৈঠক কেন হলো সেটি বিএনপি মহাসচিব বলছেন তিনি ঠিক বুঝতে পারলেন না গোলটেবিল বৈঠক কেন এর আয়োজনের উদ্দেশ্যকে, কিন্তু আমরা দেখলাম সবাই মানে সব রাজনৈতিক দল তারা আসলে কি চান, কে কি চান সেই বিষয়গুলো সেখানে গিয়ে উপস্থাপন করলেন। আসলে কেন, মানে রাজনৈতিক দলগুলোর এই উপস্থাপন কেন, কি হলো এই বৈঠক থেকে? এটা আমাকে যদি বলেন, তো আমি যেহেতু জাতিসংঘে কাজ করেছি, এটা এক ধরনের লিসেনিং এক্সারসাইজ। তিনি শুনতে চাচ্ছেন কার কি মতামত, এবং তাই কিন্তু করেছে। জাতিসংঘের মহাসচিব কিন্তু শুধু তাদের সাথে বসেন, ওখানে কিন্তু আপনার সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিক দল ছিলেন, তারা তরুণদের সাথেও কিন্তু বসেছে। তো কাজেই আপনি লক্ষ্য করবেন যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে বিভিন্ন স্টেক হোল্ডারের কি ধরনের মতামত আছে, চিন্তা আছে, সেটাও কিন্তু তিনি একটা অনুধাবন করতে চেয়েছেন বলে আমার ধারণা। তো কাজেই এখানে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য, অন্যান্য স্টেক হোল্ডার তাদের বক্তব্য তুলে ধরেছে। এটা এই মিটিংটা কিন্তু জাতিসংঘেই, ওরা জাতিসংঘ এটা মিটিংটা আয়োজন করেছিল। এই তাদের দিক থেকে আয়োজন, তারা শুনতে চেয়েছে আমাদের অ্যাক্টররা যারা বা স্টেক হোল্ডাররা যারা আছে, তারা তাদেরকে তাদের মতামত শুনিয়েছে, এবং এর মধ্য দিয়ে তাদের জাতিসংঘ একটা অ্যাসেসমেন্ট, নিজস্ব একটা অ্যাসেসমেন্ট তারা তৈরি করতে পারবে বলে তারপরে অ্যাসেসমেন্ট করে কি হবে? আপনি যদি ভবিষ্যতে তার সহযোগিতা চান, এই যে কনসেনসাস ফ্রেমওয়ার্ক যেটা হবে, আপনি যদি দেখা যায় এখানে আপনি সমস্যা ফেস করছেন, তখন তারা দে ক্যান গিভ দেয়ার এক্সপার্টিস টু ইউ। জাতিসংঘে আমরা যারা কাজ করেছি, আমাদের কাজই তো তাই, আমরা তো শিখেছি ওখানে। আপনি 193টা দেশ সদস্য রাষ্ট্রের 193 রকম ইন্টারেস্ট, সেই 93 রকম ইন্টারেস্টকে আপনি কিভাবে রিকনসাইল করেন, কিভাবে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসেন, সেই কাজটাই তো জাতিসংঘ করে। তো কাজেই জাতিসংঘের সেই অভিজ্ঞতা আপনার যদি প্রয়োজন পড়ে, আপনি যদি চান বা আমরা যদি চাই, জাতিসংঘ তখন সেখানে আপনাকে কিন্তু সেটা কি সাহায্য খুব করবে। ইফেক্টিভ কিছু বা কার্যকর কিছু হয়? আমাদের যেই অতীতগুলো বলছিলাম, তারানকোর কথা বা সানলিনিয়ারের কথা, তখন আসলে খুব কার্যকরের কিছু হয় না, বা এর আগেও যেগুলো হয়েছে খুব কার্যকর ভূমিকা জাতিসংঘ রাখতে পারে না ঐক্যমতের ক্ষেত্রে। কার্যকর কিছু হয় কি, মানে এই অ্যাসেসমেন্ট থেকে জাতিসংঘের কাজ? আপনি যখন আপনার এটিচিউডটা হয় জিরো সাম, তখন এটা কার্যকর হবে না। আপনি তো 100% চাচ্ছেন তাল গাছটা আমার, তাল গাছ কনসেপ্টে থাকলে তো আপনি কোনোদিনই কম্প্রোমাইজ হবেন, এবং হয়নি, হয়নি বলেই কিন্তু আমরা এই দুর্গতিতে পড়েছি। এখন তো সেই জায়গায় আমরা নাই, আমরা তো অনেক বদলে, কারণ এখনকার প্রজন্ম ভিন্ন চিন্তা করছে, তারা ভিন্ন চাহিদা তাদের। আপনি তারা যে কথাটা বলছে, আপনি তাদেরকে বাদ দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। কাজে হ্যাঁ, আপনার হয়তো চিন্তা থাকতে পারে, কিন্তু মাঠের বাস্তবতাটাও এখন রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবে যে তা মাঠের যে প্রয়োজন সেই অনুযায়ী তারা কাজ করার জন্য। কাজে সেখানে আমি আমি তো একটু আগে বললাম যে আমাদের অভিজ্ঞতাটা, আমরা এখন কথা বলছি অতীতের অভিজ্ঞতার আলো, আমরা কিন্তু ভবিষ্যতের আলোকে কথা বলছি না। কিন্তু ভবিষ্যৎটা কিন্তু ভিন্ন হবে, এবং সেই কাঠামোটাই এখন দরকার। তার মানে অ্যাম্বাসাডর হুমায়ুন কবির, যে এখন আসলে তাল গাছে ছাড় দেওয়ার একটা মানসিকতা আপনার মনে হয় যে এসেছে? এটা হবে, এটাই আমার আমার ব্যক্তিগত ধারণা। আমি এই লাইনে যেহেতু কাজ করি, আপনি এখন তাল গাছে ছাড় দেওয়া ছাড়া উপায় নেই। আপনি যদি তাল গাছ ধরে বসে থাকেন, তাহলে গত জুলাই আগস্টে যে অভিজ্ঞতা পেয়েছেন, সেরকম অভিজ্ঞতা আপনাকে ফেস করতে হবে। জি, স্পষ্ট আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে ভাবছে। এই যে জাতিসংঘ তদন্ত প্রতিবেদনের বিষয়টিও আপনি একটু উল্লেখ করছিলেন কিছুক্ষণ আগে, এই প্রতিবেদনগুলোর যেমন ধরেন আওয়ামী লীগ এই বিষয়টিকে অস্বীকার করলো, এটা নিয়ে এই আন্তর্জাতিক এই সংস্থার প্রতিবেদন নিয়ে ক্রেডিবিলিটির প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে কি? খুব নাই, খুব নাই, কারণ জাতিসংঘ যে কাজগুলো, তারা ওখানে মেথোডোলজিটাও বলে দিয়েছে যে কিভাবে তারা এই সিদ্ধান্তগুলোতে এসছে, এবং তারা কত লোকের সাথে কথা বলেছে, কিরকম তারা ল্যাব টেস্ট করেছে, তারা বিভিন্ন যত রকমের আধুনিক পদ্ধতি ব্যবহার করা যায় গবেষণার জন্য, সেগুলো তারা করেছে। কাজেই এটাতে যারা, তারা কে কোন মতামত দেবে, কোন রাজনৈতিক দল কি মতামত দেবে, এটা তাদের অধিকার বা তাদের সিদ্ধান্ত। কিন্তু এই ধরনের ডকুমেন্টকে আপনি প্রত্যাখ্যান করবার সুযোগ খুব বেশি থাকে না, খুব বেশি নাই।
কিন্তু এই ধরনের ডকুমেন্টের এখন কার্যকারিতা কিছু আছে কিনা, মানে এই কার্য জাতিসংঘের যেমন নিজস্ব অর্গান, বিচারিক অর্গান যদি বলি আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, সেখানে বিচারের ক্ষেত্রে কি এরকম ডকুমেন্ট কোনো কাজে আসে? কাজে লাগে, কাজে লাগে। আমার তো ধারণা এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়া এটা ব্যবহৃত হতে পারে, আন্তর্জাতিকভাবে সেটা ব্যবহৃত হতে পারে। কিন্তু কিন্তু এটা জাতিসংঘই তো খুবই বলে দিচ্ছে, প্রতিবেদনেই বলে দিচ্ছে যেটি আরও বিশদ তদন্ত প্রয়োজন, এটি সাক্ষ্য হিসাবে, এভিডেন্স হিসেবে ব্যবহার করার মতো মানে সেটি আর সেটা হবে না। বলছে যে যদি যদি সরকার চায় কোনো কোনো জায়গায় ফার্দার ইনভেস্টিগেশন দরকার হয় সেটা করতে পারে, কিন্তু পার্সে এখানে যে ডকুমেন্টের মধ্যে যে বিষয়গুলো প্রমাণিত, যে বিষয়গুলোতে কারা অংশ নিয়েছিলেন, কিভাবে করেছেন সেগুলি প্রমাণিত, সেই জায়গায় তো আপনি এটাকে ইচ্ছা করলেই এটা আমি আইনি প্রক্রিয়া কি আছে সেটা জানি না, কিন্তু যে কেউ এটা এভিডেন্স হিসেবে ব্যবহার করতে পারার কথা, বা এভিডেন্সের সমর্থনে এটাকে ব্যবহার করতে পারে। এবং এটা খুব উঁচু মানের, উঁচু বিশ্বাসযোগ্যতার একটা ডকুমেন্ট, এটা আমি বলে রাখতে পারি, যেহেতু আমি নিজে কাজ করেছি। আমরা জাতিসংঘের কাজের সময়তে এই ধরনের ডকুমেন্ট ব্যবহার করি, এবং সেটা আপনি যদি রোয়ান্ডা বলেন, বিভিন্ন জায়গায় যে ধরনের এই ধরনের মানবতা বিরোধী কাজগুলো হয়, জাতিসংঘের এই ধরনের রিপোর্ট কিন্তু যথেষ্ট পরিমাণে মূল্যবান। একটু আর একটু মানে সহযোগিতা কি করতে পারে সেই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করছিলাম। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বলছেন যে ভুল তথ্য মোকাবেলায় তিনি আসলে সহায়তা চাচ্ছেন, এবং বলছেন আহ, যে আমাদের রক্ষা করুন ভুল তথ্য থেকে, বাকিটা আমরা করব। ভুল তথ্য থেকে জাতিসংঘ কিভাবে আমাদের রক্ষা করবে? আপনার কি মনে হয় না ভুল তথ্যের শিকার আমরা হচ্ছি এখন? নিশ্চয়ই নানান রকম গুজব গুঞ্জন তো আছেই। যোগ না, সিস্টেমেটিক্যালি রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে মিথ্যা তথ্য আন্তর্জাতিক পর্যায়ে। সেই কথাটাই তিনি আমার যেমন ধারণা। আপনি ভারতীয় সরকার, ভারতীয় মিডিয়া, ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশ সম্পর্কে যেগুলি বলছেন, তার মধ্যে কি এই আপনি মানে ডিসইনফরমেশন কোনটা আসলে ভারতীয় মিডিয়া বা ভারতীয় রাজনীতিকরা যেগুলো বলছেন সেগুলো কি রাষ্ট্রীয়ভাবে ভারত বলছে বলে বলা চলবে? অনেকে, মানে রাষ্ট্রীয় সংস্থাগুলোর অংশ আছে, তারা যেগুলো যে কথাগুলো বলছে বাংলাদেশে মৌলবাদের, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, এই কথাটা যদি আপনি বলেন। হুম। আজকে তো তুলসী গাবার্ড, মার্কিন যে তিনি ইন্টারভিউ দিয়েছেন, আজকে হুম। পত্রপত্রিকায় দেখলাম। এনডিটিভিতে। এখন বাংলাদেশ কি এমন এমন সিচুয়েশন, আমরা যারা থাকি আমরা তো দেখি এটা। আপনি বাংলাদেশকে কিভাবে চিত্রায়িত করছেন, এখানে মৌলবাদ হচ্ছে, এখানে জঙ্গিবাদ হচ্ছে, এই কথাগুলো তো বাংলাদেশের বাস্তবতার সাথে যায় না। এবং সেটা কিন্তু সিস্টেমেটিক্যালি করা হচ্ছে। এবং প্রফেসর ইউনূস আমার ধারণা প্রধান উপদেষ্টা মহোদয় সেই দিকটাতে দৃষ্টি আকর্ষণ করেছে, আচ্ছা, সেখানে এবং সেটা জাতিসংঘ কি করতে পারে? সত্যিই বিপজ্জনক। জাতিসংঘ কি করতে পারে এখানে? জাতিসংঘ আমাদের সহায়তা করতে পারে, আমরা যদি চাই, তাদের সেই টেকনিক্যাল স্কিলস থাকলে তারা সেখানে আমাদের সহায়তা করতে পারে। হ্যাঁ, এটাই আসলে প্রশ্ন করছিলাম যে জাতিসংঘ, ভারত এরকম যদি তথ্য ছড়ায় জাতিসংঘ কি করবে, মানে সহায়তাটা কিভাবে করবে? ভারতকে বলবে যে এই ধরনের তথ্য ছড়ায়ও না, বা এটা বলতে পারে? এটা বিভিন্ন ভাবে বলা যায়, সে বিভিন্ন ভাবেই করা যায়, পরামর্শ দিতে পারে, পরামর্শ দিতে পারে, তাদের বাংলাদেশকে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে, নানান বিষয়ে নানান হতে পারে। আমাদের আমরা যা চাইবো সেটা, বা তারাও বিবেচনা করে দেখবে যে আমরা যা কি চাই কিভাবে সেটা করা। আহ, মানে এই মৌলবাদের প্রসঙ্গে আমাদের বিএনপি মহাসচিবও বলছিলেন যে নির্বাচন দেরি হলে জঙ্গিরা, উগ্র জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেরকম কথা তিনিও কেন বলছেন? মানে ভারতের সাথে, ভারত যেরকম ছড়াচ্ছে মৌলবাদ, এর বাংলাদেশে মৌলবাদ বিস্তার করছে, বিএনপি মহাসচিবের কাছ থেকে আসছে যে নির্বাচন দেরি হলে এরকম হতে পারে কেন? যাতে তিনি তার মতামত দিয়েছেন, কিন্তু আমরা তো বাংলাদেশে এইরকম কোনো বাস্তব অবস্থা দেখছি না। আপনার মনে হচ্ছে না যে উগ্র জঙ্গিবাদ বা মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠার মতো কোনো বাস্তবতা আমি বাংলাদেশে? এখানে বাংলাদেশে আপনি কিছু লোক সবসময় থাকবে যারা একটা অন দ্য মার্জিন, তারা একটা ভিন্ন মতকে বা ভিন্ন বিষয়কে সামনে নিয়ে আসতে চায়। এটা মেইন স্ট্রিম বাংলাদেশের চিন্তা বলে আমার কাছে এখন মনে হয়। কিন্তু আমি মেইন এটা নিয়ে স্ট্রিম কাজ বাংলাদেশে তারা ঠাঁই পাচ্ছে কিনা? প্রায় সময় দেখি আমরা তৌহিদি জনতা নানান রকম কর্মসূচি করে এটা ঘেরাও, ওটা বললাম, ভাঙচুর। আপনি যেটা বলছেন এগুলি ফ্রিঞ্জ। আমি তো এই নিয়ে কাজ করি গত 15 বছর ধরে।
আমি আপনাকে একটু আশ্বস্ত করতে পারি, বাংলাদেশের মেইন স্ট্রিম এখনো মধ্যপন্থী। তারা ব্যক্তিগতভাবে মানুষ ধর্মচর্চা করে, কিন্তু সাম্প্রদায়িক মানসিকতা নাই। এবং সেটা যে নাই সেটার প্রমাণ কিন্তু গত 6 মাসে অনেকবার দেওয়া হয়েছে, অনেকবার দেওয়া হয়েছে। আহ, যখনই একটা সংঘাতের আশঙ্কা হয়েছে, সেখানে মাদ্রাসার ছাত্ররা গিয়ে দাঁড়িয়ে সংখ্যালঘুদের প্রতিষ্ঠান পাহারা দিয়েছে দিনের পর দিন। তাদের আহ, কি বলে আপনার নাগরিকদের বা যারা আছে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। এগুলো তো বাংলাদেশের মানুষ দেখিয়েছে। হুম। তার অর্থ আবার এগুলো আমার তো হয়ে গেল আবার 6 মাসের মধ্যে লালন মেলা বন্ধ হয়ে গেল, কোথাও কোথাও জিয়াফত হয়ে যাচ্ছে, প্রথম আলোর লালন মেলা তো ইনস্টলেশন। আর সাম্প্রদায়িকতার বিষয় না, এটা তো মুসলমানদেরই বিষয়। তো সেটা সাম্প্রদায়িকতা হলো কি করে? মানে সেখানে আসলে তৌহিদি জনতার স্লোগানে গিয়ে একটা করা বা নারী এটা ক্রিকেট বন্ধ করে দেওয়া, বই মেলা স্টল বন্ধ করে দেওয়া, সবগুলো আসলে তৌহিদি জনতার ব্যানারে গিয়ে এই বিষয়গুলো করা হচ্ছে। আপনি এখনকার যেহেতু পরিবেশটা সাডেনলি ওপেন হয়েছে, বিভিন্ন স্ট্রিম, বিভিন্ন মার্জিন থেকে বা বিভিন্ন আহ, আহ, কি বলা হয় এগুলোকে, ফ্রিঞ্জ এলিমেন্টস আছে, যারা হয়তো সেটা করতে পারে এবং তারা হয়তো করছে। কিন্তু সেটা বাংলাদেশের মেইন স্ট্রিম জনগণের বা মেইন স্ট্রিম পলিটিক্স বলেন, সোসাইটি বলেন, ইকোনমি বলেন, কোনো জায়গায় আমরা অন্তত তাহলে চোখে এটাকে পড়ছে না। আসলে মাথাচাড়া বলা চলে না, যেমনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর না, বলছেন? আমি সেভাবে এখনো তো দেখছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আর ছোট ছোট কয়েকটা প্রসঙ্গে একটু যাই, যে ভারতের প্রসঙ্গটাতে আপনি বলছিলেন, একটু ভারতের প্রসঙ্গ, ভারত আসলে কি চায় এটা একটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সম্প্রতি বিবিসিকে দিয়ে একটা সাক্ষাৎকারে বললেন ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো। তার কদিনের মধ্যেই, তার পরপরই আর কি, ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলল নানান বিষয়ে, বাংলাদেশের নানান বিষয়ে উদ্বেগ প্রকাশ করলো, হিন্দুদের উপর নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয়গুলোতে উদ্বেগ প্রকাশ করলো। এবং তাতে খুব সম্পর্কটা যে খুব ভালো এরকম বোঝা গেল কি না, মানে মাননীয় প্রধান উপদেষ্টা যে বিষয়টি বলছিলেন, ভারতের সেনাপ্রধান তো বলেইছেন যে সরকার পরিবর্তন হলে হয়তো সম্পর্ক স্বাভাবিক হবে, এরকম একটা বার্তা তো দিয়েই রেখেছেন। তাতে আসলে কি মনে হয় ভারত আসলে কি চায়? ভারত বাংলাদেশকে তার মতো করে দেখতে চায়। এখন কথা হলো বাংলাদেশের মানুষ সেটা চায় কিনা সেটা দেখতে হবে। তো সেই জায়গায় আমার ধারণা, বাংলাদেশের মানুষ যে পরিবর্তনটা চাচ্ছে, ভারত সেটাকে সহজভাবে দেখতে চায়। এখন সেই জন্য সমস্যা। কিন্তু আপনি যদি দেখেন, এখানে দুইটা স্রোত কাজ করছে একই টাইম। আমাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক যদি বলেন, সে সম্পর্ক কিন্তু মোটামুটি চলমান। আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি, আমাদের ইম্পোর্ট হচ্ছে বিভিন্ন রকমের জিনিস। কিন্তু রাজনৈতিক ভাবে ভারত কিন্তু যে অবস্থানে আছে, আপনি যদি বলেন যে আরেক সরকার পরিবর্তন না হলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না, তার অর্থ হচ্ছে যে আপনি বর্তমান সরকারের প্রতি অনাস্থা ঘোষণা করছেন। বর্তমান সরকারটা তো বাংলাদেশের মানুষের প্রত্যাশার উপর দাঁড়িয়ে আছে। তার অর্থ হচ্ছে আপনি বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা মূল্য দিচ্ছেন না। সেই ধরনের বক্তব্য যদি দেন, তাহলে আপনি আপনার কথা বলতে পারবেন, আপনাকে এটাও ভাবতে হবে যে বাংলাদেশের মানুষেরও তো একটা প্রত্যাশা ভারতের সাথে সম্পর্ক ব্যাপার আছে। যে এই আমি মনে করি যে যেহেতু আমরা প্রতিবেশী এবং পারস্পরিক নির্ভরশীলতাও আছে, ভারতকে যেমন আমার প্রয়োজন, আমাকেও ভারতের প্রয়োজন। এবং পারস্পরিক সম্মান বোধটা থাকাটা খুব জরুরি। এবং সেটা সম্মানজনক, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে যদি সম্পর্ক হয়, সেই সম্পর্কটাই টেকসই হবে। গত 15 বছরে ভারত তো অনেক চেষ্টা করেছে। তো ভারত চেষ্টা করে, ভারতের সেই প্রচেষ্টার ফল হিসাবে কি আজকে যে জায়গায় আছে সম্পর্ক, সেটা কি ফলপ্রসূ হলো কি হলো, সেটা ভারতকে আমি প্রশ্ন করতে চাই। গত 15 বছর তারা যে ফ্রেমের সম্পর্ক চালিয়েছে, সরকারি পর্যায়ে শুধু, জনগণ তো সেটা গ্রহণ করেনি, এবং করেনি বলেই তো সেই সেই সরকার গত সরকারের পতনের সাথে সাথে তাদের সাথেও সম্পর্কের ছন্দপতন হয়েছে। কাজে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে পারলে, মানুষের কাছে গ্রহণযোগ্য সম্পর্ক বজায় রাখতে পারলে, তবে সেটা টেকসই সম্পর্ক হবে। এবং সেটা উভয়ের জন্য উপাদেয়। এবং যদি এখানে ধরেন যেরকম কথাবার্তা আমরা শুনি, এই কথাবার্তা মানে আমি ছোট বলে, আপনি বড় বলে, এই কথা বললে ছোটরও কাজে লাগতে পারে। কাজে আজকে আপনার ভালো সময়, কালকে আমার খারাপ সময়, এইভাবে না হলে সম্মানজনক ভাবে সমতার ভিত্তিতে সম্পর্ক হলে সেটি টেকসই এবং স্থায়ী হবে বলে আমি মনে করি, এবং জি। সেইভাবে চিন্তা করা উচিত। কিন্তু ভারত কি সেভাবে চিন্তা করছে? ভারত আসলে, মানে ওই আবারও সেই প্রশ্ন, ভারত আসলে এখন ঠিক কি চাইছে ভারত? ভারত কি চাইছে সেটা তো আমি জানি না, আমরা কি চাইছি সেটা আমরা বলতে পারি।
আচ্ছা, এই যেমন তারপরে যে ভারত যা চেয়েছিল সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি, এটা আমরা বুঝতে পারি। এখন বাংলাদেশ নিয়ে বিভিন্ন দেশ বা বিভিন্ন সংস্থা কে কিভাবে চাইছে সেই প্রসঙ্গটাই একটু ভারতের বিষয়টা আপনার কাছে জানতে চাইছিলাম। যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটা আসি। তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গটি আপনি বলছিলেন, যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের তিনি বলছেন উদ্বিগ্ন বাংলাদেশ পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আমরা মানে সার্বিক কয়েকটা প্রসঙ্গই তুলে একটু জানতে চাই। ট্রাম্প এর সাম্প্রতিক অবস্থান, তিনি বললেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনে $29 মিলিয়ন অর্থায়ন করা হয়েছে, যেটিও খুব ইতিবাচক কোনো কথা নয়। তার আগে যখন মোদির সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী, বৈঠকের পরে যখন সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হলো বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশের সরকার পরিবর্তন এবং বাংলাদেশের অবস্থা প্রসঙ্গে তার অবজারভেশন কি, তিনি বলছিলেন এই প্রসঙ্গটি তিনি প্রধানমন্ত্রী মোদির হাতেই এই প্রসঙ্গটি তিনি ছেড়ে দিলেন, কারণ মোদি দীর্ঘদিন ধরে এই বিষয়টি কাজ করছে। মানে কি কাজ করছে মোদি, তিনি কি বুঝালেন? যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটাই আসলে বাংলাদেশের প্রতি এই মুহূর্তে কেমন বলে মনে হচ্ছে? এই যে কিছু বিষয় আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে জানতে পারছি বা বক্তব্য শুনতে পারছি, তার ভিত্তিতে কি মনে হয়? মোটা দাগে বাংলাদেশে যুক্তরাষ্ট্র স্থিতিশীলতা দেখতেছে না। বাংলাদেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকুক, অর্থনৈতিকভাবে অগ্রগতি অর্জন করুক, আন্তর্জাতিকভাবে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করুক, এই বিষয়গুলো যুক্তরাষ্ট্র চায়। আপনি যে কথাটা বললেন যে মোদি সাহেবকে, আমার ধারণা ভারতের পক্ষ থেকে হয়তো আলাপ আলোচনার সময়তে মোদি সাহেব ভারত সম্পর্কে হয়তো কমপ্লেন করে থাকে, এবং যেটা ভারতের যে সাংবাদিক প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটাও কিন্তু খুব, মানে আমার কাছে মনে হয়েছে যে খুব কি বলা যায় এটাকে, যে এই প্রশ্নটা কৌশলী একটা প্রশ্ন করেছেন, এবং সেখানে তিনি বলতে চাচ্ছিলেন যে এখনকার বা বর্তমান সরকার বা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিবর্তনের সাথে যুক্ত ছিল। ট্রাম্প কিন্তু সেটাকে সরাসরি নাকচ করে দিয়েছে। তারপরে তিনি যেটা বলছেন যে যেহেতু তাদের আলোচনায় হয়তো বা এই প্রসঙ্গটা আলোচনা হয়েছে, সেই ক্ষেত্রে আমার ধারণা তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন যে বাংলাদেশের সাথে যদি কোনো সমস্যা থাকে আপনারা এটা মিটিয়ে ফেলেন। দ্যাটস দ্য স্পিরিট আই গেট। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় দেওয়ার মতো খুব বেশি সময় আছে বলে আমার মনে হয়, যে আপনাদের বিষয় আপনারা এটা মিটিয়ে ফেলেন, সেটাই হয়েছে। বাংলাদেশে ধরেন আপনার আমার ধারণা যে বাংলাদেশে এখন বাংলাদেশের সাথে যে সম্পর্কটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা চলমান যা আছে সেরকমই মোটামুটি থাকবে। বড় কোনো পরিবর্তন আমি আশা করি না। এবং ট্রাম্প যেটা নির্বাচনের সময় বা ক্ষমতা আসবার সময়তে কাছাকাছি সময় একটা নেতিবাচক মন্তব্য করেছিলেন, আমার মনে হয় না সেখানে থাকবে। এবং তুলসী গাবার্ড আরেকটা কথা বলেছেন, বাংলাদেশের সাথে তারা এনগেজ থাকবে, বাংলাদেশ সরকারের সাথে তারা যোগাযোগ, তাদের যদি কোনো কনসার্ন থাকে নিশ্চয়ই আমরা বাংলাদেশের দিক থেকে আমরা সেটা আলোচনা করে সমাধানের জন্য সচেষ্ট হবে। আর আরেকটা যেটা আপনি বলছিলেন $29 মিলিয়ন, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের দিক থেকে বাংলাদেশ সরকার স্পষ্ট করে দিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে যেটুকু বুঝি, যেহেতু আমি ওইদিকে কাজ করেছি, এখানেও কাজ করার সুযোগ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ব্যক্তিকে পয়সা দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি পয়সা মার্কিন প্রতিষ্ঠানের কাছেই যায়, এবং সেটা ব্যক্তির কাছেও যায়। কিন্তু এটাও একটা বিষয় যে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করলো, আপনিও বলছেন এটা হয় না বা এটা সত্য না, যে এই বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা জানলাম, এটি আসলে ট্রাম্প এই বিষয়টিকেও কি, মানে ট্রাম্প যে পার্সোনালিটি, তিনি এটাকেও কিভাবে নেবেন যে তিনি যেটাকে বলছেন সেটাকে আমরা ডিনাই করছি, যেটা হয় নাই, ট্রাম্প অসত্য বলছেন? এইটা আমার ধারণা তিনি বলেছেন, এবং তিনি যদি ফ্যাক্ট ওনার যে যায় ফ্যাক্ট তা তিনি বুঝতে পারবেন, সেটাতে আমি খুব চিন্তিত হব না। তার কারণ কি, বুঝতে পেরে উনি তো মানে বুঝতে পেরেছেন এরকম কোনো বার্তা দেন না। সেই নির্বাচনের আগের যে কথাটা বলছিলেন, সেটা বলা যায়, হ্যাঁ পারেনি সেটা তো বোঝার কোনো আমরা কিন্তু পরে যখন আবার যখন একটা নেতিবাচক মন্তব্য আসে, তখন আগেও একটা, যেমন আপনি বলছিলেন নির্বাচনের আগে তিনি যে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক মন্তব্য, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বর্বর নির্বাচন মানে নির্যাতন, এই ধরনের বর্বরতা শব্দ এই ধরনের ব্যবহার করেছেন, সেটা একটা নেতিবাচক মন্তব্য ছিল। এই যে এখন আবার একটা এসে নেতিবাচক মন্তব্য আসলো, মানে ইতিবাচক কোনো মন্তব্য কি আসছে তার কাছ থেকে? ইতিবাচকতা আছে, আমরা তাদের সাথে তো স্টারলিংক বাংলাদেশে ব্যবসা করতে আসছে, আমরা এলএনজি আমদানির জন্য করছি, ইতিবাচক জায়গা আছে।
আমরা তো খালি নেতিবাচকগুলো দেখছি, ওইগুলো দেখতে চাই না, সেটা হচ্ছে সমস্যা। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, এবং সেই বহুমাত্রিকতার ভিত্তিতে সম্পর্কটা পরিচালিত হয়। জি, আমি আসলে বক্তব্যে কোনো ইতিবাচক বক্তব্য আসছে কিনা সেটা বলছিলাম। নিশ্চয়ই সম্পর্কের জায়গা তো চলছেই। না, এখানে এখানে আরো নেতিবাচক যেটা বলছেন, ওখানে তো আমি ওয়াশিংটনে কাজ করেছি, আমি জানি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যা বা কিভাবে এই মতামতগুলো তৈরি হয়। এখানে একটা লবি আছে যারা এটা চেষ্টা করছে, আমার ধারণা সেগুলোই মাঝে মধ্যে প্রকাশ হয়, আমার ধারণা। বাট মোটা দাগে দুই দেশের সম্পর্কে কোনো ধরনের বড় ধরনের আমি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করছি এমন না। কি কিছু ভাবার মানে আমরা এটা একটু আগের কথা, আগের প্রসঙ্গ থেকে আসছি যে যখন নির্বাচন হলো যুক্তরাষ্ট্রের তখন আমরা দেখছিলাম এক দল, বিশেষ করে আওয়ামী লীগ, ট্রাম্পের প্রসঙ্গের ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠেছিল যেন ট্রাম্প ক্ষমতায় আসে এরকম। আসার পরেও একটা বেশ আনন্দ তাদের আওয়ামী লীগ শিবিরের মধ্যে দেখা গেছে। আহ, অন্যদিকে আমরা দেখেছি জাতিসংঘের যখন সাধারণ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যখন ডক্টর ইউনূস আসলেন তখন বাইডেনের সাথে তার সাক্ষাৎ আন্তরিক একটা অবস্থান আমরা দেখেছি, তার চোখে পড়েছে আমাদের। এরকম কি কোনো বিষয় আছে যে বাইডেন আসলে আসলে ডক্টর ইউনূসের জন্য সেটি আসলে সুবিধাজনক বা বেশি ইতিবাচক হতো ট্রাম্পের চাইতে? না, সেটা ধরেন আমি আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বাংলাদেশ নীতি যে জায়গাতে তৈরি হয় সে জায়গাতে কোনো বড় ধরনের পরিবর্তন হয় এবং সেটা এখনো চালু আছে। আপনি যেটা পাবেন উষ্ণতা হয়তো কম পাবেন, আপনি হয়তো বাইডেন সাহেব, প্রফেসর ইউনূস বা প্রধান উপদেষ্টার উপর আহ, গলা জড়িয়ে ধরে কথা বলেছেন, এখন হয়তো সেটা পাবেন না। কিন্তু তাতে করে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে বা সম্পর্কের গতি পরিবর্তন হয়েছে তেমনটা মনে করার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করছি। জি, ভারতের সাথে সম্পর্কের কথা বলছিলাম যে ভারতের সাথে সম্পর্কের একটা তলানির দিকে যাচ্ছে এরকম একটা বিশ্লেষণ আছে। অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্কের একটা উন্নতি বেশ দৃশ্যমান। আমি আসলে ঠিক সম্পর্কের জায়গাটা, আপনি কি একটু সম্পর্কের জায়গার উন্নতির জায়গা যদি আপনি কিছু বলেন যে পাকিস্তানের সাথে সম্পর্কর যে উন্নতি বা যে অবস্থায় আছে তাতে আমাদের বিশেষ লাভবান হবার কি কি জায়গা আছে? সম্পর্ক, দুই দেশের সম্পর্কটা দুই রাষ্ট্রের মধ্যে স্বাভাবিক সম্পর্কের যে জায়গায় সেখানে এখন আসছে বলে আমার ধারণা, সেই দিকে যাচ্ছে। তো কাজেই আমরা প্রতিবেশী দেশ হিসাবে এখন ভারতের সাথে যেমন সম্পর্ক রাখি, পাকিস্তানের সাথে রাখি, অন্যান্য আমাদের এই দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক, সেটা আমরা বজায় রাখার চেষ্টা করছি। এখন সেটা স্বাভাবিক জায়গায় আসবে, এটাই আমার কাছে মনে হয়। এটা একটা, আপনি যদি বলেন অর্জন বলেন বা ডেভেলপমেন্ট বলেন, যাই বলেন। জি, দ্বিতীয় যেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কে ভালো একটা সুযোগ আছে, আমরা অনেক বিষয়ে কমপ্লিমেন্টারিটি আছে। যেমন আমরা আমাদের রেডিমেড গার্মেন্টস এর জন্য আমরা টেক্সটাইল আমদানি করি, অনেক ধরনের পণ্য সামগ্রী আমদানি করি, সেগুলো ভারত পাকিস্তান দুই দেশ থেকে আমদানি করি। আমাদের প্রতিযোগিতামূলক দামে যদি আমরা আনতে পারি, তাতে করে আমরা বেনিফিট। আমার কাছে অন্তত এই দুইটা বিষয় ভালো মনে হয়, যে সম্পর্ক স্বাভাবিককরণ এবং বাণিজ্যিক সম্পর্কটা জি। থেকে আমরা কম্পিটিটিভ সুবিধা যেটুকু পাওয়া সেটা পাওয়া। স্বাভাবিকের চেয়ে বেশি কিছু কি চলছে বা হচ্ছে মানে কিছু বিষয়, যেমন আমরা সম্প্রতি খুব আলোচনায় আসে, এটা অবশ্যই একটা একটা ব্যক্তিগত আলাপচারিতার মধ্যেই দেখা গেল যে আমাদের রাজনৈতিক নেতা কয়েকজন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, হেফাজত নেতা মামুনুল হক, হাসনাত আবদুল্লাহ, একজন ইসলামিক বক্তা ইব্রাহিম, তারা মিলে উর্দুতে কথা বলছেন একটা জায়গায় বসে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গেল, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি লক্ষ্য করেন সেরকম বিষয়। বা বাংলাদেশে আসলে মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী পালিত হয়েছে, মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দুটোই, যেখানে এই যে 17ই মার্চ চলে গেল যাচ্ছে যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মদিন, সেটি পালিত হচ্ছে না বা 15ই আগস্টও পালন করতে দেওয়াও হয়নি ওই সময়। মানে বিশেষ সম্পর্কের, স্বাভাবিক সম্পর্কের বাইরে বিশেষ কিছু কি হচ্ছে? এমনকি ওই যে জিন্নার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী যে আয়োজনে সেখানে বলা হচ্ছে পাকিস্তান বাংলাদেশ দুই ভাই ভাগ হয়ে গেছে ভারতের কারণে, এরকম কথাও এখন বাংলাদেশে উচ্চারিত হচ্ছে। এইগুলো যারা, আমি বললাম তো যে এখানে কিছু লোক তো থাকতেই পারে যারা এগুলো নিয়ে তারা হয়তো চিন্তা করছেন, কিন্তু বাংলাদেশের জনগণ আমার ধারণা এই বিষয়টাতে সবার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা পর্যন্তই আমরা এখন, তাতে করে মিউচুয়াল বেনিফিট যেটুকু পাওয়া যায়। কারো ভালো লাগতে পারে, কোনো আমাদের দেশের লোক তো নেলসন ম্যান্ডেলাকে ভালো লাগতে পারে, অনেকের ট্রাম্পকে ভালো লাগে, অনেকের পুটিনকে ভালো লাগে। সেটা লাগা নিয়ে ব্যক্তিগত পর্যায়ে বা আপনি
গোষ্ঠীগত পর্যায়ে লাগলে লাগতেই পারে, সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত হওয়ার মতো কারণ দেখছি। হুম। মানে ট্রাম্প, নেলসন ম্যান্ডেলার সাথে আমাদের ৭১-এর মতো কোনো ঘটনা ছিল তো না কখনো। যেখানে আসলে পাকিস্তানের সাথে সেরকম একটা ঘটনা জড়িত আছে। যার কারণেই বিষয়টি বা ভারতের সাথেও বিষয়টি জড়িত আছে। যার কারণেই হয়তো বিশেষভাবে আলোচনায় চলে আসে। সেখানে আপনি মনে করছেন যে আসলে মানে বিষয়গুলো সঠিক পথেই আছে? আমি মনে করি বাংলাদেশ যেই পথে যাওয়া দরকার সেই পথেই আছে। জি। আমাদের বাংলাদেশ সামাজিক অবস্থা এমন কোনো পরিবর্তন লক্ষ্য করছি না, বা রাজনৈতিক বাতাবরণে এমন কোনো ইঙ্গিত পাচ্ছি না যাতে মনে হয় যে আমরা আমাদের স্বাভাবিক পথ যেটা আছে এর বাইরে আমাদের যেমন চর্চা যায়। দুটো পন্থা মানে বাংলাদেশে খুব উল্লেখিত হয় রাজনীতিতে, ভারতপন্থী, পাকিস্তানপন্থী। এখন আলোচনায় আসে। এখন আসলে কোনো পন্থার কি বিশেষ কোনো আম আমি বিশেষ বাংলাদেশ কোনো পন্থা অবস্থান পাচ্ছি কিনা? বাংলাদেশ পন্থাটাই আমি সবসময় মুক্তিযুদ্ধের সময় তো বাংলাদেশ পন্থা নিয়ে কাজ করেছি, এখনো সেই জায়গায় বিশ্বাস করি, এবং আমার ধারণা বাংলাদেশের মানুষ বাংলাদেশ পন্থাটাকেই গ্রহণ করে এবং এটা নিয়েই তারা বলে। জি, কিন্তু নিশ্চয়ই তাই। কিন্তু আলোচনায় থাকে পাকিস্তানপন্থী আর ভারতপন্থী। যখনই কারো আলোচনা থাকতেই পারে, আলোচনা থাকতে পারে, বাট আমি মনে করি যে এই আলোচনাটা আছে বলেই তো আমাদের সমস্যা তৈরি হয়। আমরা যদি নিজেদের আত্মমর্যাদার সাথে সংযুক্ত থাকি, তাহলে তার এই সমস্যা তৈরি হয় না। গত 53 বছরের যে হিকাপ গুলো আমরা ফেস করেছি তার অন্যতম প্রধান কারণ তো সেটাই, আমরা নিজেদের চাইতে অন্যদেরকে নিয়ে বেশি চিন্তা করেছি। আমি মনে করি এই এখনকার প্রেক্ষাপটে আমরা একটু বাংলাদেশ পন্থী হলেই বোধহয় ভালো হবে, এবং তাহলেই বাংলাদেশের অগ্রযাত্রাটা সঠিক দিকে যাবে। আমরা এবং আমার দেখছি, ধারণা প্রজন্ম সেটাই ভাবছে। আমরা স্বাধীনতার মাসে কথা বলছি। আমরা জানতে পারছি ২৬শে মার্চের কুচকাওয়াজ হবে না, ১৬ই ডিসেম্বরেরও হয় নাই। এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে? এটা আমি তো জানি না, এটা সরকারের বা যারা এর সাথে সংশ্লিষ্ট তারা বলতে পারে। কুচকাওয়াজ তো স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ তো একটা আনুষ্ঠানিকতা, কিন্তু আপনি স্পিরিটটাকে ধারণ করেন কিনা, বাংলাদেশকে বিশ্বাস করেন কিনা, বাংলাদেশের আত্মমর্যাদায় বিশ্বাস করেন না, সেটাই আমার কাছে প্রধান বিষয় বলে মনে হয়। জি, জনাব হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ আপনাকে।